হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ একটা বিষয় নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা করার জন্য তোমাদের সামনে চলে আসলাম। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে বর্তমানে বাংলাদেশে যা সিচুয়েশন দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে বাংলাদেশে 1971 সালে বদলা নিতে চাইছে। একদমই তাই, 1971 সালে বদলা নিতে চাইছে সেটা দেখা যাচ্ছে। কারণ বর্তমান যা সিচুয়েশন দেখতে পাচ্ছি সেখানে বাংলাদেশে যিনি ফাউন্ডার ছিলেন শেখ মুজিবুর রহমান, তো এনার মুজিবুর রহমানের সমস্ত অস্তিত্ব মিটিয়ে দিতে চাইছে। আমি তোমাদের এই ভিডিওতে একটা লেটেস্ট খবর দিচ্ছি। কারণটা কি বলতো? বাংলাদেশে যে কারেন্সি টাকা নোট যেটা আছে সেখান থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে। সাথে সাথে শেখ হাসিনা, যিনি বাংলাদেশের আগে প্রধানমন্ত্রী ছিলেন, শেখ হাসিনা, এনার উপর ব্লেম লাগানো হয়েছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি কারণটা কি? কারণ তিনি সিভিলিয়ানদের হত্যা করেছেন। এটা আমরা তোমাদের পুরো ডিটেলসে আমরা এ টু জেড আমরা কিন্তু তোমাদের এক এক করে সমস্ত তথ্য কিন্তু দিয়ে দেব। সবার প্রথম দেখো এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির বিষয়টা কি। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এই যে বিষয়টা কি, যেটা শেখ হাসিনার ওপর আরোপ করা হয়েছে, এই বিষয়টা কি বলতো? দেখো, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আমি তোমাদের খুব ভালোভাবে বলি যে এই অভিযোগটা আনা হয়েছে শেখ হাসিনার ওপর। কেন আনা হয়েছে তার পেছনে দুটো কারণ আছে। সে কারণগুলো যাবার আগে আমি আরো একটা তথ্য তোমাদের দিই যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এই তথ্যটা শুধু শেখ হাসিনার ওপর আনা হয়েছে তা নয়, আনা হয়েছে হাসিনা আরো দুজন কাছের সহকর্মীর ওপর। লাস্ট ইয়ার আমরা স্টুডেন্ট স্ট্রাইক ছিল বাংলাদেশে, যেটা হয়েছিল, যেটা পুরো ভায়োলেন্স হয়ে গেছিল, বলা হয়ে থাকে প্রচুর লোকের হত্যা হয়েছে। এবং বাংলাদেশে ইনভেস্টিগেশন রিপোর্টে বলা হয়েছে যে শেখ হাসিনা ডাইরেক্টলি কমান্ডারদের অর্ডার দিয়েছিলেন যে এই সিচুয়েশনটা কন্ট্রোল করা এবং সিচুয়েশনটা পুরো শান্ত করে দেওয়ার জন্য। এবার প্রশ্ন হচ্ছে এর পেছনে শেখ হাসিনার কি উদ্দেশ্য ছিল, কারণ কি ছিল? কেন বাংলাদেশ এরকম একটা ভায়োলেন্স হয়ে গেল? কেনই পুরো বাংলাদেশ হাসিনার বিরুদ্ধে চলে গেল? কেন বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হলো শেখ হাসিনাকে? এই ব্যাকগ্রাউন্ডে অনেক বড় কারণ আছে। কি কারণ? লাস্ট ইয়ার যদি আমরা খুব ভালোভাবে দেখি এবং খুব ভালোভাবে বুঝি, লাস্ট ইয়ার আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে কন্ট্রোভার্সিয়াল সিভিল সার্ভিস কোটা চালু করেছিল শেখ হাসিনা। এবার প্রশ্ন হচ্ছে, স্যার কন্ট্রোভার্সিয়াল সিভিল সার্ভিস কোটা এই বিষয়টা কি? কন্ট্রোভার্সিয়াল সিভিল সার্ভিস কোটা এমন এক ধরনের কোটা চালু করেছিল যেখানে শেখ হাসিনা দাবি করেছিলেন যে যারা ফ্রিডম ফাইটার ছিলেন তাদের পরিবারের ছেলে মেয়েদের চাকরিতে কোটা দিতে হবে, তাদের ছেলে মেয়েদের সরকারি চাকরিতে সুযোগ সুবিধা দিতে হবে, এরকম একটা কোটা ছিলেন। যার ফলে বাংলাদেশের স্টুডেন্ট ও ইউথ সকলে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেছে। যার ফলে আমরা দেখতে পেয়েছি গোটা বাংলাদেশ জুড়ে একটা হরতাল শুরু হয়েছিল, বিশাল স্ট্রাইক শুরু হয়েছিল, বিশাল ভায়োলেন্স আকার নিয়েছিল যে তারা ডিমান্ড করে যে এই কন্ট্রোভার্সিয়াল সিভিল সার্ভিস কোটাটা বন্ধ করে শুধুমাত্র মেরিট লিস্টের ওপরে যেন সিলেকশনটা হয়। আর এই সিচুয়েশন এমন একটা জায়গায় চলে গেছিল যেটা কন্ট্রোল করার জন্য শেখ হাসিনা অর্ডার দিয়েছিলেন কমান্ডোদের, এবং বলা হয়েছে বর্তমানে যে প্রায় 1400 মানুষের মৃত্যু হয়েছে এবং হাজারের ওপর মানুষ আহত হয়েছে। তাহলে এই যে এই দাবিটা কে করছে? বাংলাদেশ করছে। কোন আইনে করছে? হ্যাঁ, বাংলাদেশ একটা আইনে করছে। সে আইনটা কি? ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, যাকে আমরা বলছি আইসিটি অ্যাক্ট, বাংলাদেশের অ্যাক্ট, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। কি এই আইনটা? এই আইনটা কিন্তু আরো ইন্টারেস্টিং বিষয়। এই আইনটা কি? 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন মাথা রাখার চেষ্টা করে, স্বাধীন হওয়ার পর 195 জন পাকিস্তানি অফিসার
ক্লিয়ার? 195 জন পাকিস্তানি অফিসার বাংলাদেশের ওপর মারাত্মক অত্যাচার করেছিল, মেয়েদেরকে ধরে ধরে রেপ পর্যন্ত করা হয়েছিল। একটা এক্সট্রিম পর্যায়ে কিন্তু চলে গেছিল, এক্সট্রিম পর্যায়ে, যার ফলে বাংলাদেশ সরকার তার ঠিক 2 বছর পর 1973 সালে নতুন একটা আইন আনে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট। নতুন একটা আইন এনেছিল এবং এই আইনের মাধ্যমে 195 জন মানুষের অফিসারের উপর চার্জেস আনা হয়েছিল। এই 195 জন অফিসার কারা ছিল? পাকিস্তানের লোক ছিল। এদের উপর চার্জেস আনা হয়েছিল যে তোমরা আমাদের সিচুয়েশনটা প্রচন্ড নোংরামো করেছো, প্রচন্ড অত্যাচার করেছো, রেপ করেছো, তোমাদের উপর চার্জেস আনা হয়েছে। এরপর যদি আমরা দেখি 1974 সালের পর বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে পাকিস্তানের সাথে সমস্ত সমঝোতা, এদের দুজন দেশের মধ্যে কিন্তু মানে সবকিছু মিটে যেতে থাকে 1974 সালের পর। এরপর ঠিক যখন শেখ হাসিনা 2008-9 যখন আসলো, ঠিক আছে, 2009 কিন্তু এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টটাকে অ্যামেন্ড করে বা সংশোধন করে বা কাটাছেঁড়া করে এডিট করে। এবং এই আইনের মাধ্যমে মানে শেখ হাসিনা বলে যে আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে যারা চায়নি যে বাংলাদেশ কখনো স্বাধীন হোক, তারা চায়নি। এবং এই 195 ছাড়াও কিন্তু বাংলাদেশের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা এই নোংরা ঘটনাটাকে সাপোর্ট করেছিল, তাদের ওপর চার্জেস আনা হোক। আর এই জন্য তিনি এই যে আইসিটি, এই যে আইনটার ওপর 3 জন মেম্বারকে নিয়ে একটা অ্যামেন্ডমেন্ট করেছিল, সংশোধন করেছিল। আর এই কমিটিতে 3 জন মেম্বার ছিল। সকলে মিলে 2009 সালে বাংলাদেশে কি করা হলো যে এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের মাধ্যমে বাংলাদেশের মধ্যে অবস্থিত কিছু মানুষ, তাদের উপর এই আইনটা জারি করা হলো। ঠিক আছে, জারি করা হলো। আর এদের জন্য একটা পানিশমেন্টও কিন্তু বাংলাদেশ সরকার ভাবলো। তাদের অন্যতম যে বিষয়টা যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি এবং অন্যতম বিষয় যদি দেখি, শেখ হাসিনা পরিষ্কার ঘোষণা করে দিয়েছিল জামাত-ই-ইসলামী এরা কোনোদিন চায়নি যে বাংলাদেশ স্বাধীন হোক। জামাত-ই-ইসলামী এরা কোনোদিন চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। প্রথম হাসিনা আরোপ আনে এদের ওপর, এই সংগঠনের ওপর, যে এরা কোনোদিন চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। এবং তার জন্য এদের কয়েকটা মেম্বারকে হাসিনা জেলেও ভরে দেয়। এদের একটা অন্যতম লিডার ছিল এটিএম আজহারুল ইসলাম, দেখতে পাচ্ছ, ইনাকেও কিন্তু শেখ হাসিনা জেলে ভরে দেয়। কিন্তু বর্তমানে যে সিচুয়েশন, এগুলো জেল থেকে ছাড়া পেয়ে গেছে, কারণ শেখ হাসিনা আইন এখন নেই। তো এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, এই যে আইনটা, এই আইনটা যেহেতু 1973 সালে আসলো, 1973 সালে আসার পর খুব ভালোভাবে দেখো, 1973 সালে আসলো, 1973 সালে আসার পর এটাকে শেখ হাসিনা অ্যামেন্ড করলো 2009-এ। ঠিক আছে, 2009-এ অ্যামেন্ড করার পর এদেরকে জেলে ভরে দেয়। এখন যেহেতু হাসিনা নেই, এরা জেল থেকে ছাড়া পেয়ে যায়। আর যখনই জেল থেকে ছাড়া পেয়ে যায় এরা, ঠিক আছে, মাথা রাখার চেষ্টা করে এই আইটিসি অ্যাক্ট শেখ হাসিনার ওপরই চার্জেস আনে। কি চার্জেস আনে? ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, যে আপনি সিভিলিয়ানদের হত্যা করিয়েছেন, 1। 2 নম্বর, কমান্ডিং রেসপন্সিবিলিটি, আপনি কমান্ডারদের অর্ডার দিয়েছেন যে এদেরকে হত্যা করার জন্য। 3 নম্বর, ফ্রেশ সাসপেনশন, মিডিয়াকে তার সঠিক তথ্য প্রকাশ করতে আপনিই বারণ করেছিলেন। এরকম 3টে চার্জেস আনে, ঠিক আছে, আইসিটি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। কার ওপর? হাসিনার ওপর। তো এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমরা তোমাদের এরকম মানে গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল নিউজগুলো আমরা তোমাদের সকলের আগে তুলে ধরবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।